So what is the definition of obesity? That it is a chronic condition defined as excess body fat, as simple as that. Body fat excess সেটা যে কোনো লোকেশন হতে পারে, সাবকিউটেনিয়াস টিস্যু হতে পারে, বাটাক হতে পারে, আমাদের আদার যে রিজন সেন্ট্রিপেটাল ওবেসিটি হতে পারে। তো যে কোনো জায়গাতে যদি আমাদের শরীরের রিকোয়ারমেন্টের বেশি ফ্যাট জমা হয় তাহলে সেটাকে আমরা ওবেসিটি বলবো। এবারে আমাদের ফ্যাট দরকার, তো ফ্যাট টিস্যু যেগুলো আমাদের অ্যাডিপাস টিস্যু, ইজ ইট at all required or not? It is definitely required. From evolutionary point of view, আমরা যখন আমাদের একদম প্রথম মানে সভ্যতা পাওয়ার আগের যে কন্ডিশন, সেখানে কোনোদিন খাবার পাওয়া যেত, কোনোদিন খাবার পাওয়া যেত না। তো সেই জায়গাতে যেদিন খাবার পাওয়া গেল, সেই দিন যে খাবারটা আমরা খেয়ে ফেললাম সেটা যাতে ভবিষ্যতের জন্য কিছুটা স্টোর করে রাখা যায় আমাদের বডিতে, সেই রকম একটা কোষের ইভলিউশনারি একটা কোষ জাস্ট এই কাজের জন্য, এনার্জি স্টোরেজের জন্য রাখা হয়েছে। এনার্জি স্টোর আর কি কি ফর্মে হতে পারে? কোনো কার্বোহাইড্রেট ফর্মে এনার্জি স্টোর হতে পারে, কারো জানা আছে? গ্লাইকোজেন, ভেরি গুড। বাট দ্য প্রবলেম অফ গ্লাইকোজেন ইজ, গ্লাইকোজেনকে হাইড্রোলাইজ করার জন্য জল লাগবে, গ্লাইকোজেনকে স্টোর করার জন্য আবার এনার্জি লাগবে, গ্লাইকোজেনকে ব্রেকডাউন করার জন্য আবার এনার্জি লাগবে, তারপরে তো আমি এটা পাবো। তো গ্লাইকোজেন ইজ নট আ সুইটেবল অপশন or an efficient option of energy storage। সেই কারণে এনার্জি স্টোরেজের জন্য আমরা অ্যাডিপোজ টিস্যুর সাহায্য নিই। এই অ্যাডিপোজ টিস্যু কি দিয়ে তৈরি? অ্যাডিপোজ টিস্যু কি দিয়ে তৈরি? ওখানকার যে সেলগুলো, অ্যাডিপোজ সেলগুলো, তার নাম কি? লিভারে থাকে হেপাটোসাইট, দিস আর নোন অ্যাজ অ্যাডিপোসাইটস। সেই অ্যাডিপোসাইটস সেলস গুলো একটা স্পেশালাইজড সেলস, তারা কেবলমাত্র ট্রাইগ্লিসারাইডের স্টোরেজ বা ফ্যাটি অ্যাসিডের স্টোরেজের জন্যই স্পেশালাইজড ইন সাচ এ ওয়ে যে সেই ট্রাইগ্লিসারাইড গুলো যখন ব্রেকডাউন করার দরকার হবে, এটা খুব আপ ডাউন করছে, এটা দেখো শব্দটা আপ ডাউন করছে খুব, হ্যাঁ। তো যখন এই এক্সট্রা এনার্জিটা আমরা সেভ করার জন্য স্পেশালাইজড এই টিস্যুটাই নিয়েছি। এবারে এই টিস্যু ছাড়া অন্য কোনো টিস্যুতে যদি ট্রাইগ্লিসারাইড স্টোরেজ করতে শুরু করে, সেটাও কিন্তু প্যাথোলজিক্যাল। কারণ সেই টিস্যুগুলো, ধরো না হেপাটোসাইট, ফ্যাটি লিভার জিনিসটা নাম শুনেছো? ফ্যাটি লিভার যে হেপাটোসাইটস গুলো, তারা কিন্তু প্রফেশনাল নয়, তারা কোয়াক টাইপের, এই ফ্যাটকে স্টোরেজ করার জন্য। যেই স্টোরেজ করতে যায়, কোয়াকদের যেরকম ডিজিজ ঘেটে দেয় আরো, ঠিক তেমনি অ্যাডিপোসাইটস ছাড়া অন্য কোথাও যদি ফ্যাট স্টোরেজ হতে শুরু করে, তাহলে জিনিসটা ঘেটে যায় পুরো, এবং আলটিমেটলি দিস উইল লিড টু ইনফ্লামেশন এন্ড দিস উইল লিড টু ফার্দার প্যাথোজেনেটিক সিকুয়েলি। ওবেসিটি যে একটা অসুখ, এটা যে সামথিং অ্যাবনর্মাল। তো সর্বপ্রথম WHO 1948 সালে তারা দেখলেন যে হ্যাঁ, ওবেসিটি একটা সত্যি এন্টিটি। তার আগে আমরা রিকগনাইজ করতাম না যে ওবেসিটি একটা খারাপ জিনিস। আচ্ছা, 1975 থেকে আজ অব্দি প্রায় 3 গুণ বেশি ওবেসিটির পপুলেশনের যে পার্সেন্টেজটা প্রায় 3 গুণ হয়ে গেছে ক্রমাগত, ডিউ টু ইনক্রিজড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ডিউ টু ইনক্রিজ, যত বেশি আমরা আরো বেশি আধুনিকতার দিকে এগোচ্ছি, আমাদের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, আমাদের সিডেন্টারি লাইফস্টাইলের দিক যত আমরা বেশি প্রগ্রেস করছি, তত বেশি আমরা ওবেসিটির দিকে এগিয়ে যাচ্ছি। কারণ ওবেসিটি কি, আমরা যে জিনিসটা খাই প্লাস যে জিনিসটা আমাদের খরচ হচ্ছে, সেটা বাদ দিয়ে যে জিনিসটা এক্সট্রা থাকছে সেটাকে স্টোর করা। এবারে যখনই আমরা খাচ্ছি বেশি, এক্সপেন্ড করছি কম, তাহলে অবভিয়াসলি কি হবে, স্টোরেজটা বেশি হয়ে যাবে, আনফিজিওলজিক্যাল বা প্যাথোলজিক্যালি বেশি হয়ে যাবে, তখনই অ্যাডিপোসিটি বা ওবেসিটির তৈরি হবে। তো আমাদের এই ওবেসিটির জন্য অনেকগুলো ফ্যাক্টর দায়ী আছে। সবসময় যে আমরা নিজেরাই দায়ী, আমাদের জিন দায়ী, সেটাই নয়, আমাদের হাতের না করারও অনেক কিছু আছে, যেগুলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, আমাদের গাট মাইক্রোবায়োটা, সবকিছু আমরা এই ক্লাসে একটু ডিটেলসে আলোচনা করব। আচ্ছা, এই অ্যাডিপোসিটি মেজার করার কোনো মাধ্যম আছে স্পেসিফিক্যালি? হ্যাঁ, BMI ইজ নট দ্য আলটিমেট থিং টু মেজার অ্যাডিপোসিটি। তার কারণ যারা অ্যাথলিট, যারা ধরুন অলরেডি মাসল বাল্ক বাড়িয়ে ফেলেছি ডিউ টু প্রোটিন, তাদের BMI তো বেশি হবে, তাদের বেসেল মেটাবলিক রেট বেশি হবে, তার মানে কি তারা ওবেস? সেটা তো আমরা বলতে পারবো না। তাহলে BMI উইল বি দ্য থিং, you can share a screening tool to decide whether some person is overweight or not, and beyond overweight we have to rely on
some other anthropometric parameters to diagnose or classify or stagify the obesity, right? So BMI ki, what is the definition of BMI? Body mass index. Body mass সেটা আমাদের height in meter তার স্কয়ার দিয়ে ডিভাইড করতে হয় in kg, body mass in kg, তার নিচে height in square, তাহলে কেজি পার মিটার স্কয়ার ইজ দ্য ইউনিট। এই ইউনিটটা অনেক আমাদের ছোটবেলাতে জিজ্ঞেস করা হতো ফিজিক্সের ক্লাসে। আচ্ছা, এই বিএমআই অনুযায়ী যে ক্লাসিফিকেশন ওবেসিটির, কে আন্ডারওয়েট হবে, কে অ্যাকচুয়াল মানে অপটিমাল ওয়েট হবে, কে ওভারওয়েট হবে, এবং তারপরে ক্লাস 1 ক্লাস 2 বা কখনো কখনো ক্লাস 3 ওবেসিটি হবে, সেটা এখনো অবধি মানে এই ফেব্রুয়ারি 2025 আগে অবধি আমরা এভাবেই ক্লাসিফিকেশন করে আসছিলাম। ফেব্রুয়ারি 2025 পরে একটু আমরা অন্যভাবে তাকাতে শিখেছি। আমাদের মনে হয়েছে যে বিএমআই যেহেতু একটা আইডিয়াল প্যারামিটার নয়, সেক্ষেত্রে আমরা এই ক্লাসিফিকেশনটা জাস্ট নট বেসড অন দ্য বিএমআই বাট আদার কিছু ইম্পর্টেন্ট প্যারামিটার নিয়ে আমরা ওবেসিটিটাকে প্রিক্লিনিক্যাল অ্যান্ড ক্লিনিক্যাল এই দুটো এন্টিটিতে ভাগ করেছি। মনে থাকবে ক্লাসিফিকেশন খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তাহলে ইনিশিয়ালি ইট ওয়াজ টোটালি বিএমআই বেসড, লেটার ওয়ান বিএমআই কে আমরা একটা স্ক্রিনিং পার্টে রেখেছি, ওই এএন এর ডায়াগনোসিস এর লুপাসের ডায়াগনোসিসের মতো একটা স্ক্রিনিং পার্ট, ইট ইজ দ্য গেটওয়ে, হ্যাঁ বিএমআই বেশি হবে। তারপরে আমরা দুটো স্টেজে আলাদা আলাদা ভাগ করে নিচ্ছি, whether it is in preclinical stage or clinical obesity, right? আচ্ছা, now coming to epidemiology, অলরেডি যেটা আমরা ডিসকাশন করছিলাম, মানুষ হাঙ্গারে মরে, আমরা জানি খেতে না পেয়ে মরে, পৃথিবীর প্রচুর দেশ আছে যেখানে খেতে না পেয়ে মরছে, কিন্তু তার থেকে আরো অনেক বেশি সংখ্যক দেশ আছে যেখানে ডিউ টু দিস ডিজিজ এন্টিটি ওবেসিটি আরো বেশি মানুষ মারা যাচ্ছে। এক্সাক্ট নাম্বারটা আমরা বলছি না, আমরা জাস্ট বলছি যে নাম্বার অফ কান্ট্রিজ হু আর হ্যাভিং ওভারওয়েট অর ওবেস অ্যান্ড নাম্বার অফ কান্ট্রিজ হু আর হ্যাভিং হাঙ্গার, এই দুটোর মধ্যে নাম্বার অফ কান্ট্রিজ ইন ওভারওয়েট আর মোর, এবং তার জন্য যে ডেথটা সেটা সেই সমস্ত কান্ট্রিগুলোর নাম্বারে বেশি হচ্ছে। যাই হোক, তো 1975 থেকে যেটা বললাম প্রায় 3 গুণ হয়ে গেছে আমাদের ওবেস পপুলেশন। প্রথমে হয়তো 15% ছিল, 1975 পরে সেটা এখন আমাদের বেড়ে গেছে নিয়ারলি 30%, 40%, সামথিং লাইক দ্যাট। নাম্বার অনুযায়ী দেখতে গেলে দেখা যাবে 2.1 বিলিয়ন 2021-এ, টোটাল পপুলেশন কত 8 বিলিয়ন, আমাদের ওয়ার্ল্ডের পপুলেশন 8 বিলিয়ন। এবারে দেখা যাচ্ছে এক্সট্রাপোলেট করা যাচ্ছে যে 2050 নাগাদ, মানে আমরা সবাই হোপফুলি ততদিন অবধি বেঁচে থাকবোই, যদি না থার্ড ওয়ার্ল্ড ওয়ার বা সামথিং লাইক হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 60% অফ দ্য টোটাল পপুলেশন, নিয়ারলি 3.8 বিলিয়ন or nearly 60% of the predicted adult population দেখা যাচ্ছে যে তারা ওবেস হয়ে যাবেন, এখন অবধি হননি কিন্তু হয়ে যাবেন। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং দেখা যাচ্ছে যে চাইল্ডহুড ওবেসিটি, আগে এত চাইল্ডহুড ওবেসিটি ছিল না। তোমরাও তোমাদের যারা ঠাকুমা বা তাদের আগের জেনারেশনকে যদি জিজ্ঞেস করো তাহলে দেখবে যে আগে বাচ্চাদের এত বেশি ওবেসিটি ছিল না, এখন বাচ্চাদেরও ওবেসিটি হয়ে যাচ্ছে। সেটার সাথে কিছু এনভায়রনমেন্টাল লাইফস্টাইল অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর আছে, আমরা পরে ডিসকাশন করছি। তো সেই ফ্যাক্টরগুলো আলটিমেটলি বাচ্চাদেরও ওবেস প্রোন করে ফেলছে, যেটা খুবই দুঃখজনক ব্যাপার। আচ্ছা, মেল না ফিমেল কাদের বেশি ওবেসিটি? অবভিয়াসলি ফিমেলদের ওবেসিটি বেশি ইন জেনারেল, রাইট? এথনিসিটি ভ্যারিয়েশন আছে, আমরা জানি কিছু কিছু প্যাসিফিক আইল্যান্ডসের এথনিসিটি আছে, প্যাসিফিক আইল্যান্ডস আছে যাদের নাউরো, টোঙ্গা, এই সমস্ত আইল্যান্ডস গুলোতে নিয়ারলি 90% অফ দ্য পপুলেশন আর ওবেস, এবং তাদের ওবেসিটি মানে বিএমআই 30-এর বেশি নয়, 40, 50, 55 অবধি হয়, 3 ডবল বিএমআই হয়ে যায় অনেক সময়। তো কিছু এই এথনিক ডিফারেন্সিয়েশন আছে। আমাদের এশিয়ান কান্ট্রি বা সাউথ এশিয়ান কান্ট্রিতে আমরা একটু দুর্ভাগা এই কারণেই যে আমাদের রিলেটিভলি লোয়ার বিএমআইতে আরো বেশি বেশি অসুখ চলে আসছে, মেটাবলিক সিনড্রোম, যে কমপ্লিকেশনস গুলো আমরা এই ক্লাসের শেষের দিকে ডিসকাশন করব। দেখা গেছে যে আমেরিকা, নর্থ আমেরিকা বা হিসপ্যানিক এথনিসিটিতে যে সমস্ত কমপ্লিকেশনস গুলো হয়তো 30 বা 35 বিএমআই আসছে, সেগুলো আমাদের 25 বা 30 বিএমআই চলে আসছে, একটা স্টেজ আগেই চলে আসছে। সেই কারণে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে
ক্লাসিফিকেশন ওবেসিটি আমাদের জন্য আলাদা করে রিভাইজ করতে হয়েছে। কি রিভিশন হয়েছে? এটা হলো গোটা ওয়ার্ল্ডের জন্য, গোটা ওয়ার্ল্ডের জন্য নর্মাল বিএমআই কত? গোটা ওয়ার্ল্ডের জন্য প্রোভাইডেড নর্মাল বিএমআই ইজ 18.5 টু 24.9। এই ডেসিমাল গুলো ঠিকঠাক বলবে, ঠিক আছে? নর্মাল বিএমআই ইজ 18.5 টু 24.9। তাহলে if it is less than 18.5, this person will become underweight. If it is more than 25, then this person become overweight, and till 29.9 মানে 30 এর আগে অবধি আমরা তাকে ওভারওয়েট বলবো। যখনই বিয়ন্ড 30 হবে তখন তারা ওবেসিটির আন্ডারে পড়ে যাবে। সেই ওবেসিটির আমরা ক্লাসিফিকেশন ক্লাস 1 2 এভাবে আমরা করতে পারি। এবারে মজাটা হলো এইটা পুরো ওয়ার্ল্ডের জন্য, এবং যখন দেখা গেল যে আমাদের এখানে রিলেটিভলি সেন্ট্রিপিটাল ওবেসিটি বেশি হচ্ছে, যাই আমরা খাচ্ছি আলটিমেটলি স্টোরেজ হয়ে যাচ্ছে ভুঁড়িতে। টিপিক্যাল আমাদের বাঙালি স্ট্রাকচার যদি মানে করো, হাতে পায়ে লাগছে না কোথাও, যা খাচ্ছি ভুঁড়িতে। তো দিস উইল কজ সেন্ট্রিপিটাল ওবেসিটি, and it is proven that centripetal obesity way more dangerous and prone to complications than subcutaneous or other kind of adiposity. তো সেই কারণে আমাদের জন্য আলাদা করে WHO রিভাইজ করেছে। আন্ডারওয়েট একই 18.5, আমরা 18.5 নিচ্ছি। নর্মাল ওয়েট 18.5 টু 24.9, এটা বাকি ওয়ার্ল্ডের ওয়েস্টার্ন পপুলেশনের জন্য। এশিয়ানদের জন্য চেঞ্জ করতে হলো কি 22.9। আমরা 23 অবধি কাট অফ রাখলাম, ওখানে 25 অবধি কাট অফ রেখেছিলাম, আমরা 2 ইউনিট কমিয়ে দিলাম, 23 অবধি কাট অফ রাখলাম। তাহলে ওভারওয়েট কখন বলবো? যখন 23 থেকে 24.9, এখানে 5 ইউনিট কমিয়ে দিলাম। দেখো ওভারওয়েট যদি 23 থেকে 25 অবধি হয় তাহলে সেটাকে আমরা ওভারওয়েট বলবো। যেই 25 বা তার বেশি হয়ে যাচ্ছে তখন আমরা সেটাকে ওবেসিটি বলে দেবো আপফ্রন্ট, 25 বা তার বেশি। এবং আনফরচুনেটলি আমাদের মধ্যে অনেকেই সেই স্ট্র্যাটাতে পড়ে যাচ্ছি। এই ওবেসিটির মধ্যে মানে মোর দ্যান 25 বিএমআই আবার আমরা 3টে ক্লাসে ভাগ করি। এটা তোমাদের মনে রাখার দরকার নেই, এইটুকু মনে রাখতে হবে। তাহলে 25 টু 30 আপ টু 30 মানে 29.9 ওবেসিটি ক্লাস 1, 30 টু 35 ওবেসিটি ক্লাস 2, মোর দ্যান ইকুয়াল টু 35 ওবেসিটি ক্লাস 3। এটা আমাদের জন্য। আর ওয়ার্ল্ড পপুলেশনের জন্য জাস্ট 5 করে যোগ করে যাও ক্লাসে ওবেসিটি ক্লাসে, ঠিক আছে? তো এই চারটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, আমরা এটাই বেসিক্যালি মনে রাখার চেষ্টা করবো, সব থেকে ইম্পর্টেন্ট। তাহলে ওভারওয়েট কত? 23 টু 24.9, ওবেসিটি ক্লাস 1 25 টু 29.9, obesity class 2 30 to 34.9, and obesity class 3 is more than equal to 30. এই ক্লাসিফিকেশন গুলোর ইম্পর্টেন্ট ইমপ্লিকেশন আছে। কখন আমরা ওষুধ দেবো, কখন আমরা লাইফস্টাইল মডিফাই করতে বলবো, তারপর কখন আমরা আলটিমেটলি সার্জারি করতে বলবো, সবকিছু ডিপেন্ড করছে। সেই কারণে এই ক্লাসগুলো মনে রাখা এতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এগুলো হলো পুরনো ক্লাসিফিকেশন। ফেব্রুয়ারি 2025-এ একটা কনসেনসাস এসছে, ল্যান্সেট, দ্য ল্যান্সেট জার্নালের নাম শুনেছো? আমি ইচ্ছা করে নামগুলো বলছি যাতে ভবিষ্যতে আরো বেশি শুনবে, তোমার মনে থাকে। দ্য ল্যান্সেট একটা খুবই রেপুটেড জার্নাল ইন মেডিকেল সায়েন্স। তো দ্য ল্যান্সেটে ওনারা একটা বলছেন যে এটা আমরা ক্লিনিক্যাল ওবেসিটি আর প্রি ক্লিনিক্যাল ওবেসিটি এই দুটো ভাগে ভাগ করে দিচ্ছি। প্রি ক্লিনিক্যাল ওবেসিটি মানে হলো ওবেসিটি রিলেটেড কমপ্লিকেশনস বা অর্গান ড্যামেজ বা স্ট্রাকচারাল ড্যামেজ গুলো এখনো আসেনি, দ্যাট ইজ ওয়াই ইট ইজ প্রি ক্লিনিক্যাল। সিমটমস বা ক্লিনিক্যাল সায়েন্স আসেনি। যদি সেটা না চলে আসে তখন আমরা সেটাকে বলে দিচ্ছি ক্লিনিক্যাল ওবেসিটি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? তাহলে বিএমআই কে আমরা একদম ছেড়ে দিলাম না, বিএমআই ইজ দ্য এন্ট্রি কাট অফ, এলিভেটেড বডি ওয়েট বিএমআই। তারপর আমরা ক্লিনিক্যাল কনফার্মেশন করলাম, অ্যাবনর্মাল ফ্যাট মাস দেখলাম, তার সঙ্গে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট করলাম। খালি বিএমআই নয়, তার সঙ্গে আমরা ওয়েস্ট হিপ সার্কামফারেন্স বা ওয়েস্ট সার্কামফারেন্স এর কাট অফ দিয়ে আরো একটু বেটার স্পেশালি ফ্যাট বা অ্যাডিপোসিটিটাকে ইন্ডিকেট করার জন্য আরো একটা এক্সট্রা প্যারামিটার যোগ করে দেখলাম যে ওবেসিটিটা আছে কি নেই। যদি সেই প্যারামিটারও সারপাস করে যায় তখন ইয়েস ইট ইজ ওবেসিটি, যদি না করে দেয়ার ইজ নো ওবেসিটি। লাইক দিস পারসন ইজ অ্যাথলিট, তার বিএমআই বেশি কিন্তু তার ওয়েস্ট সার্কামফারেন্স কম, তাহলে তাকে আমরা ওবেস বলতে পারবো না, তাহলে হি ইজ নন ওবেস। এই ওবেসিটির মধ্যে যদি সিমটমস থাকে, যদি ওবেসিটি রিলেটেড অর্গান ডিসফাংশন থাকে, তাহলে আমরা তাকে বলবো ক্লিনিক্যাল ওবেসিটি। যদি না থাকে তাহলে তাকে আমরা বলবো প্রি ক্লিনিক্যাল ওবেসিটি। ব্যাপারটা ক্লিয়ার হলো? চলো, এখানে ওই আরেকটু ওটাই সামারাইজ করা হয়েছে। এবার প্রি ক্লিনিক্যাল আর ক্লিনিক্যাল এটা একটা ডিজিজ স্পেকট্রামের
এক একটা সিকুয়েলি বলতে পারো। প্রথমে অল্টারেশন অফ সেল অ্যান্ড টিস্যু হবে, তারপরে স্ট্রাকচারাল অল্টারেশন হবে, তারপরে ফাংশনাল অল্টারেশন হবে এবং আলটিমেটলি এন্ড অর্গান ড্যামেজ হবে, রাইট? নাও কামিং টু etiology of obesity, it is also an important topic. কি কি কারণে ওবেসিটিটা হয় তোমরা অলরেডি বেশ কিছু জানো, সেগুলো আমরা এখানে রিভাইজ করে নেব, ঠিক আছে? এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা জেনেও কিছু বিশেষ ইন্টারভেনশন করতে পারি না, তো সেটা আমরা চেষ্টা করবো আর একবার আমরা ঝালিয়ে নেবো। এটা একটা অ্যাওয়ারনেস ক্লাসও মনে করতে পারো। আচ্ছা, জুটোপিয়া মুভিটা কেউ দেখেছো? জুটোপিয়া দেখেছো? এখানে মিস্টার বিগ কোনটা? Which one is the Mr. Big? This one? Huh? No, this rat. This one is the Mr. Big. কেন এটা আনলাম? আমাদের পুরো হোল বডিতে অনেক বড় বড় রথী মহারথী অর্গান আছে, কিন্তু তাদের সবার মিস্টার বিগ দ্য বস কে? হরমোনাল লেভেলে অ্যাটলিস্ট, পিটুইটারি না, তারও উপরে আরো ছোট হাইপোথ্যালামাস। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্রেন সেন্টার in maintaining appetite, satiety and some sort of emotions and all. তো ওবেসিটির জন্য এই হাইপোথ্যালামাসের গুরুত্ব অপরিসীম। এখানে এই কমপ্লিকেটেড পিকচারটা মনে রাখার কিছু দরকার নেই, খালি যে লেখাগুলো আছে সেগুলো একটু ব্রেন করার জন্য আমি ছবিটা দিয়েছি, ভেতরে যাওয়ার কোনো দরকার নেই, আমি ডেসক্রিপশনটা ওই কারণে কেটে দিয়েছি। হাইপোথ্যালামাস তাহলে মোস্ট ইম্পর্টেন্ট অর্গান হাইপোথ্যালামাস। ব্রেন স্টেমের কিছু ইম্পর্টেন্ট সেন্টার্স আছে। ভেগাস নার্ভ আলটিমেটলি পুরো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে স্টিমুলাস নিয়ে গিয়ে ব্রেন স্টেমে রেফার করে এবং সেটা আলটিমেটলি হাইপোথ্যালামাসে যায়। মোটা ভাবে আমরা এটুকু জানবো, গ্রেলিন স্টোমাক থেকে সিক্রেট হয়ে হাইপোথ্যালামাসে কিছু একটা কলকাঠি নাড়ে, পেপটাইড ওয়াই অর অক্সিটোমেডুলিন লার্জ বাউল থেকে, যদি লার্জ ইন্টেস্টাইন থেকে সিক্রেট হয় দিয়ে কিছু একটা কলকাঠি নাড়ে, GLP-1 কোলেসিস্টোকাইনিন কিছু একটা কলকাঠি নাড়ে, ইনসুলিন অ্যামাইলিন যেটা প্যানক্রিয়াস থেকে সিক্রেট হয় কিছু একটা কলকাঠি নাড়ে, এন্ড মোস্ট ইম্পর্টেন্ট ইজ লেপটিন। এই হরমোনটার নাম একদমই ভোলা চলবে না। লেপটিন অনেক নতুন রিসার্চ এসছে লাস্ট 10 to 15 ইয়ার্সে, লেপটিনের গুরুত্ব অপরিসীম এবং ওবেসিটি, জেনারেশন, ইনসুলিন রেজিস্ট্যান্স, অ্যাডিপোসিটি, মেটাবলিক সিনড্রোম সবকিছুতে আমরা এখন লেপটিনের একটা ইম্পর্টেন্ট রোল পাচ্ছি। সেই কারণে লেপটিনকে বলা চলবে না। তোমাদের আপকামিং যত এক্সাম আছে এই লেপটিন ওরিয়েন্টেড কিছু না কিছু কোশ্চেন তোমাদের থাকবে। আচ্ছা, এখানে আমি আরো কয়েকটা জাস্ট সেন্টার গুলোর নাম দেখানোর জন্য ছবিটা দিয়েছি, ডিটেলস পড়ার কিছু দরকার নেই, যারা ইন্টারেস্টেড তারা পড়তে পারো। কি কি নাম আছে? এই হাইপোথ্যালামাসকে আমরা এবার বড় করে দেখাচ্ছি। কি কি নিউক্লিয়াস? একটা হলো ভেন্ট্রোমেডিয়াল নিউক্লিয়াস, একটা হলো প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, এন্ড the most important one, the relaying one is arcuate nucleus. তাহলে তিনখানে নিউক্লিয়াসের নাম মনে রাখতে হবে which is related to obesity control or satiety hunger control. Number 1 arcuate nucleus, number 2 paraventricular nucleus, number 3 ventromedial nucleus. মনে থাকবে, মনে রাখতে হবে। এখানে আরো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে হবে। দেখো, POMC প্রি ওপিও মেলানোকর্টিন যেটা হাইপোথ্যালামাসের একটা সিক্রেটেড ম্যাটেরিয়াল, AGRP আগৌটি রিলেটেড পেপটাইড, LPR মানে কি কে বলতে পারবে? LPR মানে লেপটিন রিসেপ্টর, ঠিক আছে? তাহলে আর লেপটিন আলটিমেটলি গিয়ে কোন নিউক্লিয়াসে কাজ করে? সবথেকে প্রথমে আর্কুয়েট নিউক্লিয়াসে, রাইট? আচ্ছা, এটা আরো কমপ্লিকেটেড, ছেড়ে দাও। এই টেবিল দুটো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এইখান থেকে প্রচুর তোমাদের এমসিকিউ আছে, নিটে প্রত্যেকবার এখানে একটা দুটো এমসিকিউ তোমাদের এরা দেয়। কি? অ্যানোরেক্সিজেনিক, দ্যাট ইজ স্যাটাইটি প্রমোটিং ফ্যাক্টরস, অ্যান্ড ওরেক্সিজেনিক বা অ্যাপেটাইট স্টিমুলেটিং ফ্যাক্টর। জাস্ট এদিকের নামগুলো মনে রাখো, নামগুলো থেকে কোশ্চেন আসে। এমসিকিউতে তিনখানা অপশন থাকবে ওরেক্সিজেনিক, একখানা অপশন থাকবে অ্যানোরেক্সিজেনিক। কোশ্চেন হবে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যানোরেক্সিজেনিক। এইরকম সিম্পল কোশ্চেন হয়, সেই কারণে আমি এই টেবিল দুটো রেখেছি। তাহলে কি অ্যানোরেক্সিজেনিকের মধ্যে ইম্পর্টেন্ট কি আছে? লেপটিন নাম্বার 1, নাম্বার 2 ইনসুলিন, নাম্বার 3 প্রি ওপিও মেলানোকর্টিন আলফা মেলানোসাইট রিসেপ্টর, CART, CCK কোলেসিস্টোকাইনিন, CRT ফুল ফর্ম I have forgotten, GLP-1, PYY and 5-hydroxytryptamine। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা লেপটিন কখনোই ভুলবে না, কোলেসিস্টোকাইনিন কখনোই ভুলবে না, GLP-1 and পেপটাইড YY, এই চারখানা সবথেকে গুরুত্বপূর্ণ। এগুলো কারা? এগুলো হলো
অ্যানোরেক্সিজেনিক বা স্যাটাইটি প্রমোটিং। যখন আমরা খাবার খাই তখন এগুলো বেশি বেশি সিক্রেট হয়, খাবার মানে পেট ভরে গেছে আমাদের, তখন বেশি বেশি সিক্রেট হয়ে ব্রেনে ইনহিবিশন করতে হবে যে ভাই আর খাস না, বেড়ে যাবে। তো এইগুলোর জন্য এই সমস্ত হরমোনগুলো সব থেকে গুরুত্বপূর্ণ থেরাপিউটিক্যালি। আর কি আছে? ওরেক্সিজেনিক বা অ্যাপেটাইট স্টিমুলেটিং, খিদে বাড়াবে। কোনগুলো খিদে বাড়াবে? গ্রেলিন, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড আপকামিং রিসার্চ হচ্ছে গ্রেলিনের উপর, তার রিসেপ্টরের উপর রিসার্চ হচ্ছে। তো গ্রেলিন এই জিনিসটার নাম মনে রাখতে হবে। নিউরোপেপটাইড ওয়াই, অ্যাগাউটি রিলেটেড পেপটাইড, ক্রেকশিন অ্যান্ড এমসিএইচ। এই প্রথম চারখানে বেশি গুরুত্বপূর্ণ, গ্রেলিন, নিউরোপেপটাইড ওয়াই, অ্যাগাউটি রিলেটেড পেপটাইড এন্ড ওরেক্সিন। এই চারখানার নাম তোমাদের একটু মনে রাখতে হবে ফর লাইফ। আচ্ছা, ইটিওলজিক্যাল ফ্যাক্টর। ইটিওলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে স্বাভাবিকভাবে আমরা ইটিওলজিক্যাল ফ্যাক্টরটাকে দুটো ভাগে ভাগ করি, একটা হলো মডিফাইয়েবল রিস্ক ফ্যাক্টর, একটা হলো নন মডিফাইয়েবল রিস্ক ফ্যাক্টর। মডিফাইয়েবল রিস্ক ফ্যাক্টরের মধ্যে থাকে যেগুলো আমরা মডিফাই করতে পারবো, নন মডিফাইয়েবল অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট যেগুলো আমরা মডিফাই করতে পারবো না। তো তোমরা এগুলো নিজেরাই পস্টুলেট করতে পারবে। কি আছে? আনহেলদি ডায়েট, তাহলে ডায়েটারি ফ্যাক্টর এগুলো মডিফাইয়েবল। ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি মডিফাইয়েবল ফ্যাক্টর। পুয়ার স্লিপ হাইজিন মডিফাইয়েবল ফ্যাক্টর। স্ট্রেস মডিফাইয়েবল ফ্যাক্টর। ঠিক আছে? আচ্ছা, নন মডিফাইয়েবল এর মধ্যে আছে এজ, তারপরে জেনেটিক্স, কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে যেগুলো আমরা মডিফাই করতে পারবো না। আচ্ছা, সবথেকে প্রথমে আমরা আসছি ডায়েটারি ফ্যাক্টর, সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আমরা অনেককে বলতে শুনি এই মোটা হয়ে যাচ্ছিস একটু এক্সারসাইজ কর। দিস ইজ আ মিথ বেসিক্যালি অ্যান্ড মোস্ট মিসলিডিং স্টেটমেন্ট। কারণ যদি কেউ মোটা হয়ে যায় সেটাকে প্রতিরোধ করার জন্য এক্সারসাইজ ইজ নট দ্য থিং। Exercise just to prohibit or prevent the complications related to obesity, like cardiovascular complications, like insulin resistance, like hypertension বা metabolic syndrome, dyslipidemia, এগুলোকে প্রিভেন্ট করার জন্য এক্সারসাইজ হ্যাজ ডেফিনিট রোল। তো এক্সারসাইজ আমরা ডেফিনেটলি বলবো, কিন্তু ওজন কমানোর জন্য এক্সারসাইজ করব, দ্যাট ইজ নট ফিজিবল, দ্যাট ইজ নট পসিবল হোয়াট অল, অ্যান্ড ইট ইজ নট এফেক্টিভ অ্যাজ ওয়েল। তো সেক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি? ম্যাথমেটিক্স। যা তুমি খাচ্ছ, যা তুমি খরচ করছো, সেটা যেন অ্যাটলিস্ট সমান হয়। যদি ওয়েট রিডিউস করবো মনে করো, তাহলে যেটা খরচ করতে পারবে তার থেকে কম খেতে হবে। যদি মনে করো ওয়েট গেইন করব, তাহলে যেটা খরচ করতে পারছো বা খরচ হয়ে যাচ্ছে তার থেকে বেশি খেতে হবে। যদি ওয়েটটা নিউট্রাল রাখতে চাও, তাহলে দুটোর মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে হবে। এবার কতটা এনার্জি আমরা এক্সপেন্ড করতে সক্ষম, সেটা আমরা কিভাবে বুঝবো? আমাদের লাইফস্টাইল দেখে। যদি হার্ড ওয়ার্কিং হয় তার এক ধরনের রিকোয়ারমেন্ট হবে, যদি সেডেন্টারি লাইফস্টাইল হয় তার ডেফিনেটলি অনেক আরেক ধরনের রিকোয়ারমেন্ট হবে, তার এনার্জির এক্সপেন্ডিচার অনেক কম হবে। তো এই সবগুলো মিলে আমরা সবাই মোটামুটি ধরো 99% অফ আস আর হ্যাভিং সেডেন্টারি লাইফস্টাইল। আমরা শুয়ে থাকি বিছানায়, উঠে পড়ি, বসে গেম খেলি, সেখানেও চেয়ারে বসে আছি, ক্লাসে আসলাম গাড়িতে চেপে, সেটাও বসে, এখানে আসলাম বসে, আবার যাব গিয়ে ব্লাড খাবো বসে, তারপর আবার ঘুমিয়ে যাবো। তো দ্য হোল সাইকেল সার্কলিং অনলি বেড অ্যান্ড চেয়ার, বেড অ্যান্ড চেয়ার। তো এই যে সেডেন্টারি লাইফস্টাইল, সেই লাইফস্টাইল একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু তার থেকে বড় ফ্যাক্টর হলো আমাদের ডায়েট। সেই ডায়েটে যদি আমরা নজর না দিই তাহলে আমরা ওজন কমাতে কখনোই পারবো না। ডায়েটের কি? অ্যাজ লিটল অ্যাজ 7 কিলো ক্যালোরি পার ডে যদি আমরা সে 10 ইয়ার্স আর 15 ইয়ার্স ধরে খাই, মানে কম্পাউন্ড এফেক্ট। কেউ ইনভেস্টমেন্ট নিয়ে রিসার্চ করছে এই লেভেলে, ইনভেস্টমেন্ট ক্রোড়পতি হওয়া এইসব কিছু, সেখানে কম্পাউন্ড ফ্যাক্টর থাকে। যে তুমি এখনই যদি ইনভেস্ট করতে শুরু করো 1000 টাকা 2000 টাকা এসআইপি দিয়ে, তাহলে আফটার সার্টেন পিরিয়ড ইউ ক্যান বিকাম ক্রোড়পতি ভেরি আর্লি, ইন্ডিপেন্ডেন্ট অফ ইউর ফ্যামিলিয়াল ওয়েলথ। তো সেই সেম কম্পাউন্ড এফেক্ট এখানে এনার্জির ক্ষেত্রেও। তুমি যদি প্রত্যেকদিন 10 কিলো ক্যালোরি করে রেগুলার খেয়ে যাও, তাহলে আলটিমেটলি সেই 10 কিলো ক্যালোরি তো এক্সট্রা, সেটা তো আর কোথাও হাওয়ায় উড়ে যাবে না। থার্মোডাইনামিক্স অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, শক্তির বিনাশ নেই। ইট ক্যান চেঞ্জ দ্য ফর্ম বাট ইট হ্যাজ নো। আমরা যে এনার্জিটা খাই সেই এনার্জিটা ওখানে সেই বন্ডে, কেমিক্যাল বন্ডেতে স্টোর হয়, তাহলে শক্তির বিনাশ নেই, সেটা আলটিমেটলি স্টোর হবে। তো ইভেন যদি প্রত্যেকদিন আমরা 7 কিলো ক্যালোরিও বেশি খাই, সেটা আমাদের ওবেসিটি করতে সক্ষম আফটার সে 15 ইয়ার্স অর 20 ইয়ার্স। দ্যাট ইজ ওয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট। 7 কিলো ক্যালোরির আইডিয়াটা কেমন? একটা আলমন্ডে 7 কিলো ক্যালোরি থাকে, 1 গ্রাম ঘিতে 7 না বরঞ্চ 9 কিলো ক্যালোরি থাকে। তাহলে এগুলো বেশিরভাগ আমি এনার্জি ইনডেন্স বলেছি তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য। একটা আলমন্ডে, একটা কাঠবাদামে 7 কিলো ক্যালোরি থাকে। তাহলে একটা কাঠবাদামও যদি পার ডে আমরা এক্সট্রা খাই, রসগোল্লা চকোলেট ছেড়ে দিলাম, তাতেও আমাদের ওবেসিটি প্রবণ হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা,
আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো, এটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, নট পার সে ইট ইজ এ ডায়েটারি ফ্যাক্টর, যে গ্লোবাল ফুড সাপ্লাই, সুইগি, জোম্যাটো, তোমাকে আর বাইরেও যেতে হবে না, তোমার মুখের কাছে খাবার চলে আসবে। ইউ উইল জাস্ট ক্লিক অন ইউর মোবাইল। ইট ইজ আ ফ্যাক্ট, ইট ইজ আ ওয়েল নোন ফ্যাক্ট, যে আমাদের যদি খেতে যেতে বাইরে প্রত্যেকবার যেতে হয় তাহলে খাওয়ার প্রবণতা কমে, কিন্তু আমি যদি টুক করে অর্ডার করে দিতে পারি, আমাকে গেটের সামনে খাবার দিয়ে যায়, and that is mostly pizza, fast food, whatever, burger, whatever I want, chocolate, hot chocolate, fudge, whatever, সবকিছু আমাদের মুখের কাছে চলে আসবে। সেক্ষেত্রে এই সমস্ত বিহেভিয়ার গুলো, এই সমস্ত এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো আমাদের আরো বেশি ওবেসিটি প্রোন করে তুলছে। কি কি? তাদের পোর্শন সাইজ বাড়িয়েছে, যত বেশি আমরা সাইজ বলে 20% এক্সট্রা, পিৎজা সাইজ বাড়িয়ে দিয়েছি, 12 ইঞ্চি থেকে 13 ইঞ্চি করে দিয়েছি। আর কি? ইনক্রিজ কনজাম্পশন অফ রিফাইন্ড কার্বোহাইড্রেট, স্যাচুরেটেড ফ্যাট এন্ড সল্টস, বলার অপেক্ষা রাখে না, যতই কিছু আমরা খাই আলটিমেটলি ইট ইজ রিচ ইন সল্ট এন্ড সুগার, সুইটেন্ড বেভারেজ এন্ড ফাস্ট ফুড। আচ্ছা, এবারে কনসেপ্টটা আসছে যে আমরা ক্যালোরি কি, সব ক্যালোরি কি একই ক্যালোরি? প্রোটিন এক ধরনের ক্যালোরি দেয়, ফ্যাট এক ধরনের ক্যালোরি দেয়, কার্বোহাইড্রেট এক ধরনের ক্যালোরি দেয়, কিন্তু ক্যালোরি অ্যাজ এ এনার্জি এটা কি আলাদা? সব ক্যালোরিতে সেম, এনার্জি ডেনসিটি ডিফারেন্ট হতে পারে, কিন্তু ক্যালোরি ইজ ক্যালোরি। একটা মতবাদ বলছে তুমি যাই খাও, তুমি যদি প্রোটিন বেশি খাও বেশি পরিমাণে, তাও তুমি ওবেস হতে পারো, কার্বোহাইড্রেট বেশি খেলে ওবেস হতে পারো, দুটোই সমান ক্ষতিকর। এটা একটা স্পেকট্রাম। আর একটা স্পেকট্রামে বলছে না মশাই, যদি আপনি কার্বোহাইড্রেট বেশি খান তাহলে আপনার শরীরে বেশি ক্ষতি হবে, আপনার বেশি তাড়াতাড়ি ওবেসিটি আসবে। যদি প্রোটিন বেশি খান তাহলে আপনার সেই রকম রিস্ক নেই। তারা বলছেন যে অল ক্যালোরিজ আর নট ইকুয়াল, সেই কারণে ক্যালোরি ভার্সাস ক্যালোরি আর নট এ ক্যালোরি, রাদার দ্য কম্পোজিশন, আমরা কি খাচ্ছি, কি কম্পোজিশনে খাচ্ছি, ম্যাক্রোনিউট্রিয়েন্টের কম্পোজিশন, কার্বোহাইড্রেট, প্রোটিনের, ফ্যাটের কম্পোজিশন, সেটা একটা ইম্পর্টেন্ট। দুটোর কোনোটাই মিথ্যা নয়, কোনোটাই পুরোপুরি সত্য নয়, দুটোর একটা আমরা বলতে পারি যে এটা অর্ধেক সত্য, এটা অর্ধেক সত্য, দুটোই সত্য, ঠিক আছে, কিছুটা কিছুটা সত্য। কেন সত্য? দেখো, হাই প্রোটিন এন্ড লো কার্বোহাইড্রেট ডায়েট, ইট ইজ প্রুভেন দ্যাট ইজ অ্যাডভাইসেবল টু অ্যাভয়েড এক্সেস ওয়েট গেইন। যদি আমরা প্রোটিন বেশি বেশি করে খাই, তার সঙ্গে লো কার্ব খাই, ইট ইজ গুড বেসিক্যালি, ঠিক আছে। তার একটা কারণ হলো প্রোটিন হজম করতে স্পেসিফিক হিট কার সব থেকে বেশি? খাদ্যের আপেক্ষিক উদ্দীপন ক্রিয়া। যারা বাংলা মিডিয়াম তারা ভালো, ঠিক আছে, ইংলিশ মিডিয়ামে একটু বুঝতে পারছি। স্পেসিফিক হিট, আমরা যদি 1 গ্রাম প্রোটিন খাই তাহলে সেটা হজম করতে যতটা এনার্জি এক্সপেন্ড করতে হয়, 1 গ্রাম গ্লুকোজ খেলে ততটা করতে হয় না, অনেক সহজেই সেটা হজম হয়ে যায়। সেই একটা প্রোটিন ওই কারণে যখনই আমরা খাবো সেটা হজম করতে গেলে অনেক বেশি খরচা করতে হবে, তাহলে ইটসেলফ একটা এনার্জি এক্সপেন্ডিচার হয়ে যাচ্ছে খালি তাকে অ্যাবজর্ব করতে। সেই কারণে প্রোটিন বলছে যে যদি হাই প্রোটিন অ্যান্ড লো ফ্যাট লো কার্ব ডায়েট আমরা নিই তাহলে ওবেস হওয়ার প্রপেনসিটি কমবে। এখানে কিছু ফুড আইটেমস দেওয়া হয়েছে, এইদিকে যারা যে সমস্ত খাবার বা বিভারেজ গুলো তোমরা দেখতে পাচ্ছ না, স্লাইড থেকে অবশ্যই দেখে নেবে, এইদিকে যে খাবারগুলো আছে তারা ওবেসিটি বাড়াচ্ছে, নিচের দিকে বিভারেজ কিছু আছে যারা ওবেসিটি বাড়াচ্ছে, আর এখানে কিছু আছে নাটস, ফ্রুটস, ভেজিটেবলস, এই সমস্ত জিনিসগুলো তারা কি করছে, ওবেসিটিকে রিডিউস করার একটা অবদান রাখছে, ঠিক আছে। চলো এবারে আসছি সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনে, হুইচ অফ দিস অবজেক্ট ইজ মোস্ট নোটোরিয়াস ফর আওয়ার হেলথ? বলো বলো, কেউ বললো বার্গার, আচ্ছা এটা ধরে নাও হুইস্কির বোতল আছে, হুইস্কির পরে কয়জন আছো? স্মোকিংও তো আছে, হ্যাঁ। মোস্ট ইম্পর্টেন্ট আর মোস্ট নোটোরিয়াস ইজ, এটা উঠিয়ে দাও, এটা উঠিয়ে দাও, এটা উঠিয়ে দাও, তারপরে যে বাকি যেটা বসে থাকবে সেটা হলো গিয়ে চেয়ার, ঠিক আছে। এগুলো সব হটিয়ে দাও, বিকজ তোমরা কনসিয়াসলি আর আনকনসিয়াসলি সেগুলো আলটিমেটলি অ্যাভয়েড করার চেষ্টা করো, কিন্তু চেয়ারটাকে অ্যাভয়েড করার কেউ চেষ্টা করো না। ট্রেনে, বাসে, এতে সব জায়গাতে আমরা চেয়ারটাকে আগে গ্র্যাব করি। তো চেয়ার ইজ দ্য মোস্ট নোটোরিয়াস থিং এখানে। কেন? কারণ ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি ইনক্রিজেস দ্য রিস্ক। যদি এনার্জি খরচ না হয় তাহলে ওবেসিটি হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যারা মাঠে ঘাটে কাজ করেন, যারা গ্রামের মানুষ, যারা কায়িক পরিশ্রম করে, যারা শ্রমিক, তাদের মধ্যে ওবেসিটি ডেফিনেটলি কম, তাই না? কিন্তু যারা সেই অর্থে মানে ডক্টরস বা ধরো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা টিচার যারা বসে ক্লাস করেন, দাঁড়িয়ে নয়, তাদের ওবেসিটি হওয়ার চান্স অনেক বেশি। সেই কারণে চেয়ার ইজ দ্য মোস্ট নোটোরিয়াস থিং হিয়ার। আচ্ছা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফ্যাক্টর,
কি বলা হচ্ছে, এভরি 2 আওয়ার ইনক্রিমেন্ট স্পেন্ট ওয়াচিং টিভি, এখন টিভিটা স্ল্যাশ করে দাও, ওয়াচিং নেটফ্লিক্স অর হোয়াট এভার, increases 23% increase in obesity and 14% increase in the risk of diabetes. পার ডে যদি আমরা মাত্র 2 ঘন্টা জাস্ট আমরা নিজেদের রিফ্লেক্ট করি যে আমরা কতক্ষণ বসে থাকি, তো যদি পার ডে বলা হচ্ছে যে 2 ঘন্টার বেশি আমরা বসে থাকি বা 2 ঘন্টা বসে থেকে জাস্ট 2 ঘন্টা, তাহলে 23% ওবেসিটি হওয়ার চান্স বেড়ে যাবে অ্যান্ড 14% 6 জনের মধ্যে একজনের cardiovascular death হওয়ার চান্স বাড়বে। ইট ইজ সো সিগনিফিকেন্ট, ইট ইজ সো সিগনিফিকেন্ট, দ্যাট ইজ ওয়াই দ্য নন কমিউনিকেবল ডিজিজ আর ইন এপিডেমিক, রাইট? এখন এপিডেমিক হয়ে গেছে, এখন আমরা আর কলেরা নিয়ে ভাবি না, এখন আমরা আর টাইফয়েড নিয়ে ভাবি না, সেগুলো আমরা কাটেল করতে পেরেছি, কিন্তু এই যে নন কমিউনিকেবল ডিজিজগুলো, ওবেসিটি, মেটাবলিক সিনড্রোম, দিজ আর কামিং লাইক এনিথিং। তো তোমাদের যারা ফিউচার ডক্টর এই বিষয়ে অনেক বেশি সচেতন হতে হবে, নিজেদের অ্যাজ ওয়েল অ্যাজ ইয়োর পেশেন্টদের। আচ্ছা, আর কি? ইনক্রিজ ইউজ অফ এনার্জি স্পেয়ারিং ডিভাইস ইন দ্য ওয়ার্ক প্লেস অ্যান্ড অ্যাট হোম। আগে আমরা কি সাইকেল চালাতাম, এখন কি করি? গাড়ি চালাই। সাইকেল চালাতে যা খরচ হতো, গাড়ি চালাতে কিছুই না, দাবাও আর দাবাও ছাড়ো, তো ডেফিনেটলি এনার্জি খরচা হচ্ছে না। আর কি? ফিজিক্যাল এক্সারসাইজ অ্যাট ওয়ার্ক, আমরা যে কাজ ওয়ার্কিং প্লেসে যে কাজ করবো সেটাও না, যেটা আমরা কপি করতাম, তোমাদের জন্য বলছি, এখন আমরা ক্লিক করছি কপি করে, আগে আমরা মোবাইল হাতে লিখে কপি করতাম, সেটাও হচ্ছে না। আর কি? ইনক্রিজ ড্রাইভিং ইন কার্স, যেটা বললাম, তার সাথে চিলড্রেন রিয়ালি ওয়াকিং অর বাইকিং টু স্কুল, এখন কটা বাচ্চা হেঁটে স্কুলে যায়? আমাদের বাবা মায়েরা বলতো যে আমরা ওই বন জঙ্গল পাহাড় পর্বত পার হয়ে স্কুলে গেছি, হেঁটে স্কুলে গেছি কাদা পার হয়ে। আমাদের মধ্যে কজন সেটা করতে পেরেছি, বা আমাদের ভবিষ্যতে যারা আসবে তারা কজন পারবে? গেট থেকে স্কুল বাসে উঠবে, স্কুলের গেটে নামবে। This is so frightening. This is really frightening. I'm laughing, but it is really frightening. এবং তার জন্য চাইল্ডের ওবেসিটি বাড়বে, এবং এখনকার মা বাবারা এত বেশি কনসাস, আরে খাওয়াও, বাচ্চা কিছু খাচ্ছে না, তো this will ultimately lead to increased body weight. আচ্ছা, এতক্ষণ অবধি আমাদের হাতে কিছু করার ছিল, তাই না? আমরা ডায়েট কম করতে পারি, ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারি, এরপরে একটু কম গিল্ট ফিল হবে। দেখো কেন? ইনহিবিটরি এবং ম্যাটারনাল ফ্যাক্টর, তোমাদের হয়তো গিল্ট হবে, এদের আর গিল্ট হচ্ছে না। যদি প্রি গেস্টেশনাল ম্যাটারনাল ওবেসিটি হয়, ম্যাটারনাল ওবেসিটি থাকে, তাহলে ওবেস বাচ্চা হওয়ার চান্স বাড়বে। ম্যাটারনাল স্মোকিং যদি হয়, তাহলে ওবেস বাচ্চা হওয়ার চান্স বাড়বে। গেস্টেশনাল ডায়াবেটিস যদি থাকে, তাহলে মোটা বাচ্চা হওয়ার চান্স বাড়বে। খালি মোটা বাচ্চা না, সেই বাচ্চা বড় হয়ে মোটাই থাকবে, সেই চান্স বাড়বে। এবং মোস্ট ইন্টারেস্টিংলি, স্মলার ফর গেস্টেশনাল এজ ইনফ্যান্টস, এটা একটা ইউ ক্যান পস্টুলেট, তুমি নিজে নিজে এটা পস্টুলেট করতে পারো, যে বাচ্চা মায়ের পেটে কম নিউট্রিশন পেয়েছে, তাহলে বাই ডিফল্ট নিউট্রিশন ক্রেভ করার জন্য তার সেই জিনগুলো বেশি বেশি এক্সপ্রেস হয়ে থাকবে। এবার সে যখন পেট থেকে বেরোবে, দি অ্যাফ্লুয়েন্ট একটা খাবারের মাধ্যম পাবে, সে বেশি বেশি করে খাবে, সে মোটা হয়ে যাবে। পস্টুলেট করতে পারো, বাট অ্যাকচুয়াল কজ আমরা জানি না। এটা দেখা গেছে যে স্মল ফর গেস্টেশনাল এজ, যে সমস্ত বাচ্চাগুলো কম ওজনের শিশু, যাদের পেটে কম ওজন থাকে, তারা বড় হয়ে গিয়ে আলটিমেটলি ওবেসিটি প্রোন হয়ে যায়। এরপরে আমরা আসছি জেনেটিক ফ্যাক্টর। জেনেটিক ফ্যাক্টর, এখানে আমাদের কোনো গিল্টের কোনো ব্যাপার নেই, আমাদের জিনে আছে, আমরা কিছু করতে পারবো না। সেই জেনেটিক ফ্যাক্টরের মধ্যে ইম্পর্টেন্ট কিছু মনোজেনিক ইমপ্লিকেশনস আছে। মনোজেনিক কাকে বলে? একটা সিঙ্গেল জিন বা একটা সিঙ্গেল প্রোটিনের চেঞ্জ বা অল্টারেশন বা মডিফিকেশনের জন্য যে আমরা ওবেসিটি প্রোন হয়ে যাই, সেটাকে বলে মনোজেনিক ফর্মস অফ ওবেসিটি। কি বলা হচ্ছে? ফ্যামিলি হিস্ট্রি ইম্পর্টেন্ট। যদি কোনো বাচ্চার বাবা মা দুজনেই ওবেস হয়, তাহলে সেই বাচ্চার ওবেস হওয়ার প্রবণতা অনেক বেশি। তাহলে তার একটা জেনেটিক ফ্যাক্টর থাকতে পারে, তার সঙ্গে কালচারাল বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকবে। এই মনোজেনিক ফর্ম অফ ওবেসিটির খুব গুরুত্বপূর্ণ কতগুলো প্রোটিন, আমরা যেগুলো ওই ছকে দেখলাম, ওই ফিগারটাতে দেখলাম, সেই সেম প্রোটিন বা সেই সেম রিসেপ্টরগুলো ঘুরে ফিরে আসবে। ওখানে কি রিসেপ্টর দেখেছিলাম? মেলানোকর্টিন রিসেপ্টর ছিল, পিওএমসি ছিল, পিও মেলানোকর্টিন। তাহলে সে কোথায় গিয়ে বাইন্ড করে? মেলানোকর্টিন রিসেপ্টরে বাইন্ড করে। তাহলে মোস্ট কমন ফর্ম অফ মনোজেনিক ওবেসিটি ইজ মেলানোকর্টিন 4 রিসেপ্টর, MC4 রিসেপ্টর। এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, তোমাদের আসবেই, ধরে নাও, ঠিক আছে? 6% কেসেস অফ আর্লি অনসেট সিভিয়ার ওবেসিটি ইন চিলড্রেন, তার জন্য দায়ী হলো মেলানোকর্টিন 4 রিসেপ্টর। তারপরে কি আছে? লেপটিন জিন। বাদবাকিগুলো আমি আর ডিটেলসে যাচ্ছি না।
খালি নামগুলো মনে রাখতে হবে জিনের। তাহলে লেপটিন জিন ইটসেলফ মডিফাই হতে পারে, বা লেপটিন রিসেপ্টর, আমরা প্রথম ছবিটাতে দেখেছিলাম দুটো লেপটিন রিসেপ্টর ছিল, সেই লেপটিন রিসেপ্টরের চেঞ্জ হতে পারে। আর কি হতে পারে? পিওএমসি জিনের ইটসেলফ চেঞ্জ হতে পারে, অগাউটি জিনের চেঞ্জ হতে পারে। যতগুলো জিন আমি ওখানে হাইলাইট করেছিলাম প্রত্যেকটা জিনের যদি কোনো মডিফিকেশন হয়, যদি কোনো মিউটেশন হয়, তারা ওবেসিটি করতে পারে। সেই ওবেসিটিগুলোর নাম কি দেবো? মনোজেনিক ওবেসিটি। এটা তোমাদের শর্ট নোটে আসে, সেই কারণে আমি এটা আলাদা করে এমফাসাইজ করছি। একটা আমি লিস্ট দিয়েছি, সেই লিস্টটা তোমরা স্লাইডে পড়ে নেবে। কি কি ইম্পর্টেন্ট? এলইপি, দ্যাট ইজ লেপটিন, জিনের নাম হলো এলইপি, প্রোটিনের নাম হলো লেপটিন। এলইপি আর লেপটিন রিসেপ্টর, MC4R মেলানোকর্টিন 4 রিসেপ্টর, পিওএমসি, PCSK1, SIM1, BDNF, এই সমস্ত গুলো আমরা ওখানে দেখেছিলাম। ওই জাস্ট প্রোটিন গুলো ওই ছবি দেখে, ছবিটা খালি ওই কারণে রেখেছি, অ্যারোগুলো মাথায় রাখতে হবে না, খালি নামগুলো দেখবে। সেই নামগুলোর কোনো মিউটেশন হলেই সে মনোজেনিক ডায়াবেটিস তৈরি করতে পারে। এবারে কিছু সিনড্রোমস আছে যেখানে ডায়াবেটিস ওবেসিটি হলো একটা পার্ট অ্যান্ড পার্সেল। অনেকগুলো সিনড্রোম আছে বেসিক্যালি। এই প্রত্যেকটা সিনড্রোম থেকে এভরি অল্টারনেট ইয়ারে কোশ্চেন আসে, তোমাদের নিটে এমসিকিউ আসে এভরি অল্টারনেট ইয়ারে, হয় এবার আসলো না পরের বার আসলো, প্রত্যেকবারই আসে। সব থেকে বেশি আসে প্র্যাডার-উইলি সিনড্রোম, দেখো লাস্টের দিকে প্র্যাডার-উইলি সিনড্রোম। তাহলে খালি সিনড্রোমের নাম, এই দিকটা মনে রাখার দরকার নেই এখন, যখন নিট পিজি দেবে তখন এটা পড়ে নেবে এখান থেকে, কিন্তু এই দিকটা এখন মনে রাখবে নামগুলো। অ্যালব্রাইট হেরিডিটারি অস্টিওডিস্ট্রফি, অ্যালস্ট্রম সিনড্রোম, বার্ডেট-বিডল সিনড্রোম বা লরেন্স-মুন বার্ডেট-বিডল সিনড্রোম, কার্পেন্টার সিনড্রোম, প্র্যাডার-উইলি সিনড্রোম। এই 5খানা সিনড্রোমের নাম একদম মুখস্থ, এবং তার সাথে এমসিকিউ এর জন্য এই ক্লিনিক্যাল প্রেজেন্টেশন গুলো তোমরা মনে রাখতে পারো। আমি ডিটেইলসে যাচ্ছি না। আচ্ছা, একটু চুপ করো, একটু এনডিওর করতে হবে, আর 10-15 মিনিট, ঠিক আছে? নাও কামিং টু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। অলরেডি আমরা বেশ কিছু ডিসকাশন করেছি যে আমাদের খুব একটা বেশি দোষ নেই, দোষ আছে, কিন্তু আমাদের এনভায়রনমেন্ট, আমরা যে এনভায়রনমেন্টে বড় হচ্ছি, আমরা যে এনভায়রনমেন্টে বুড়ো হব, সেই এনভায়রনমেন্টে একটা ইম্পর্টেন্ট রোল আছে আমাদের ওবেসিটিতে। কি? দ্য এনভায়রনমেন্ট বিকামিং ইনক্রিজিংলি ওবেসোজেনিক। কিভাবে? আর্লি এনার্জি ডেন্স এন্ড হাইলি প্যালেটেবল ফুড, খুব টেস্টি খাবার দিন দিন বেড়ে যাচ্ছে, অ্যাগ্রেসিভ মার্কেটিং হচ্ছে, চিপার হচ্ছে খাবার দাবার, তার সাথে বেশি বেশি খাবারের একটা প্রচার হচ্ছে, এবং ইউবিকুইটাসলি অ্যান্ড কন্টিনিউয়াসলি। আগে আমাদের একটা ধারণা ছিল কি, রাত 10টার পরে আর কিছু খোলা থাকবে না, খাবো না। এখন রাত 12টা-1টার সময় লেট নাইট ক্রেভিং, এবং এগুলো আস্তে আস্তে করা হয় যে একটা ভাই পিৎজা অর্ডার করে দে। তো যেটা একটা লিমিট ছিল, কন্টিনিউয়াসলি অ্যাভেলেবল থাকছে ফুড, এবং তার সঙ্গে ইউবিকুইটাসলি অ্যাভেলেবল থাকছে। দিস ডেফিনেটলি উইল increase the obesity, right? আচ্ছা, আর কি? মেকানাইজেশন এন্ড চেঞ্জ ইন দ্য নেচার অফ দ্য এমপ্লয়মেন্ট যত দিন দিন যাচ্ছে সবই মেশিনই করছে, আমরা বসে থাকছি। আগে ঢিকি ছিল, জাতা ছিল, এখনকার ঢিকি জাতা আছে না? নেই। আচ্ছা, তারপরে কি লাস্ট, এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরেরই একটা পার্ট হলো এপিজেনেটিক ফ্যাক্টর। দেখা গেছে যে ক্রনিক্যালি যদি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আনসুইটেবল হয়, তাহলে এপিজেনেটিক লেভেলে, মানে এপিজেনেটিক্স মানে জানো কেউ? বায়োকেমিস্ট্রিতে পড়েছিলে কি এপিজেনেটিক্স কি? জিন যেটা আছে সেটা তো ফিক্স, কিন্তু তারপরে কিছু মডিফিকেশন করা যায় জিনের, দিয়ে জিনের এক্সপ্রেশনটাকে চেঞ্জ করা যায়। মিথাইলেশন, হিস্টোন ডিঅ্যাসিটাইলেশন, এই সমস্ত কিছু কিছু ইম্পর্টেন্ট মেকানিজম আছে যে সাহায্যে জিনের এক্সপ্রেশনটাকে মডিফাই করা যায়, মডুলেট করা যায়। তো কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের প্রভাবেও এই জিনিসগুলো হতে পারে, যার একটা ইম্পর্টেন্ট রোল ওবেসিটিতে থাকতে পারে। মাইক্রোবায়োম, এখন সমস্ত অসুখই দেখবে মাইক্রোবায়োম চলে আসছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অ্যালজাইমার্স ডিজিজ, পার্কিনসন ডিজিজ, সেখানেও বলছে আমাদের গাট মাইক্রোবায়োটার একটা ইম্পর্টেন্ট রোল আছে। আমাদের বডিতে আমাদের যে কোষ আছে তার 10 টাইমস বেশি কোষ আছে কাদের? ব্যাকটেরিয়ার কোষ আছে। আমরা ব্যাকটেরিয়ার ঘুরতা ফিরতা দুনিয়া ফর ব্যাকটেরিয়াল পপুলেশন, রাইট? তো আমাদের যা সেল আছে ব্যাকটেরিয়াল সেল তার থেকে বেশি আছে, তাহলে তাদেরকেও আমাদের কনসিডারেশনে রাখতে হবে আমাদের বিভিন্ন ডিজিজ প্রসেসে। কি দেখা গেছে যে যারা মোটা তাদের ফার্মিকিউটস এর সংখ্যা বেশি। ফার্মিকিউটস হলো একটা ব্যাকটেরিয়া, আমাদের গাট ব্যাকটেরিয়ার প্রজাতি। আর যারা পাতলা তাদের ব্যাকটেরিয়েডস এন্ড অ্যাকারমানসিয়ার, নাম দুটো খালি মনে রাখার চেষ্টা করুন। এবং কেন এটা দেখা গেল, কেন কিভাবে প্রুভ হলো? দেখা গেছে যে দুটো যমজ কাপল নিলাম, কাপল মানে সরি, এটা একটা যমজ, এটা একটা যমজ। এই যমজ হলো মোটা, এই যমজ হলো পাতলা। এই যমজের মধ্যে একজনের স্টুল নিয়ে এই দুটো যমজের মধ্যে ইনপুট করে দিলাম, একটাতে ইনপুট করলাম, আরেকটাতে ইনপুট করলাম না। যাকে সেই মোটা যমজের স্টুলটা দিয়েছিলাম দেখা গেল যে ওভার ইয়ার্স সে মোটা হয়ে গেল। ইট ইজ প্রুভেন। এটা হিউম্যান লেভেলেও হয়েছে এবং
ইঁদুরের লেভেলে, র্যাটের লেভেলে হয়েছে। দেখা গেছে যে একটা ওবেস মাইস বা ইঁদুরের যদি স্টুল নিয়ে একটা লিন ইঁদুরের গাটে ট্রান্সপ্লান্ট করা হয়, তাহলে সেই ইঁদুরটাও বেশি বেশি খেতে শুরু করে এবং আলটিমেটলি সেও ওবেস হয়ে যায়। সো এভরিথিং কামিং ইনটু পুপ, রাইট? এনিওয়ে, সো ড্রাগস কজিং ওবেসিটি। এরপরে আমরা আসছি কিছু ড্রাগস, আমরা যারা ডক্টররা কিছু ড্রাগস প্রেসক্রাইব করতে হয় বাধ্য হয়ে, সেই সমস্ত ড্রাগগুলোর সাইড এফেক্ট হিসাবে ওবেসিটি হয়। তার মধ্যে অলরেডি তোমরা কিছু জানো, ওসিপি করতে পারে, অ্যাংজিওলাইটিক্স যেগুলো আমরা দিই, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট সেগুলো করতে পারি, অ্যান্টিসাইকোটিক মেডিকেশনস ওলানজেপিন সেইগুলো করতে পারি, অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন স্পেশালি আলফা ব্লকার তারা মোটাও করতে পারি। ডায়াবেটিক ড্রাগ মোস্ট ইম্পর্টেন্টলি সালফোনিল ইউরিয়াস, গ্লিমেপিরিড যেটা সব কমনলি দেখো প্রেসক্রাইব হয়, সেটা ওবেসিটি করতে পারে। আর কি কন্ট্রাসেপটিভস আমরা বলেছি। তাহলে এই ইম্পর্টেন্ট ড্রাগ ক্লাসগুলো কিন্তু ওবেসিটি করতে পারে। কি বলছো? হ্যাঁ, আচ্ছা। নাও ওবেসিটি সেকেন্ডারি টু আদার ডিসঅর্ডার্স। আর কি কি সেকেন্ডারি কারণে ওবেসিটি একটা ডিজিজের ফ্যাসেট হতে পারে? কি? কুশিং সিনড্রোম, সেটা অ্যাট্রোজেনিক বা প্রাইমারি কুশিং সিনড্রোমের জন্য ওবেসিটি হতে পারে। হাইপোথাইরয়েডিজম, এগুলো তোমরা ডিসকাশন হয়েছে নিশ্চয়ই, হাইপোথাইরয়েডিজম ওবেসিটি করতে পারে। ইনসুলিনোমা ক্যান কজ ওবেসিটি, এটা মনে রাখবে, ইনসুলিনোমা, এটা এমসিকিউতে থাকে। গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, পিসিওএস ইম্পর্টেন্ট কজ। ভেরি ইয়াং ফিমেল পেশেন্ট দেখবে মোটা হয়ে আসছেন, দেখবে হিস্ট্রি নিতে গিয়ে দেখবে, আল্ট্রাসাউন্ড করে দেখবে ওনার পিসিওএস এর ফিটার্স আসছে। আর কি? হাইপোথ্যালামিক ওবেসিটি একটা আছে। হাইপোথ্যালামিক কোনো ড্যামেজ যে কারণে, যদি ক্রেনিয়াল টিউমার হয় বা ক্রেনিওফ্যারিঞ্জিওমা হয় বা কোনো ইনফ্লামেশন হয়, তাহলে কিন্তু যেহেতু হাইপোথ্যালামাস একটা ইম্পর্টেন্ট অর্গান, সে কিন্তু ওবেসিটি করতে পারে। হাইপোগোনাডিজম ওবেসিটি করতে পারে। মেনোপজ, পোস্ট মেনোপজাল ওবেসিটি হতে পারে। সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম ওবেসিটি করতে পারে। দ্যাটস অল, রাইট? আচ্ছা, এরপর আমরা জট করে কমপ্লিকেশনস গুলো আজকে খুব দ্রুত আমরা শেষ করে ফেলবো। পরের ক্লাসে আমরা ট্রিটমেন্ট পার্টে যাব, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম পারপাস। কমপ্লিকেশন কি হতে পারে তোমরা সবই জানো, আমি জাস্ট এগুলো তাড়াতাড়ি রিভাইজ করে যাচ্ছি ফর ইউ। ডায়াবেটিস, ডেফিনেটলি ডায়াবেটিস বাড়িয়ে দেয়। কিভাবে বাড়িয়ে দেয়? ছবিতে দেখা গেছে, যত বেশি অ্যাডিপোজ টিস্যু হবে তত বেশি ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে কি হয়? মেটাবলিক সিনড্রোম হয়। সেই মেটাবলিক সিনড্রোমের একটা ফেসেট হলো ডায়াবেটিস, আর একটা ফেসেট কি? ডিসলিপিডিমিয়া। সবগুলোই হবে, এগুলো একটা সিকিউরিটি। তো তার সব থেকে যে সার্কেলটা চালু হচ্ছে, সেটা শুরু কোথায় হচ্ছে? অ্যাডিপোজ টিস্যুতে, ওবেসিটিতে। সেই কারণে ওবেসিটি এত বেশি গুরুত্বপূর্ণ। ডিসলিপিডিমিয়া হবে, এবং এই ডিসলিপিডিমিয়াতে এইচডিএল কমবে। ইউজুয়ালি আমরা যেটা অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজে দেখি, এলডিএলটা হাই হয়ে যায়, এলডিএল লো ডেনসিটি লাইপোপ্রোটিন হাই হয়ে যায়। এখানে লো ডেনসিটি লাইপোপ্রোটিনের খুব একটা এফেক্ট দেখা যায়নি। যেটা ইম্পর্টেন্টলি দেখা গেছে, ইম্পর্টেন্টলি দেখা গেছে যে এইচডিএলটা লো হয়ে যাচ্ছে। নর্মাল এইচডিএল বেশি, যত বেশি হবে তত ভালো। ইউজুয়ালি 45 এর অ্যাবাভ থাকা উচিত মেলের ক্ষেত্রে। সেটা যদি বিলো 45 হয়, ইট মে ইন্ডিকেট ডিউ টু ওবেসিটি। আর তার সাথে কি? ট্রাইগ্লিসারাইড লেভেল বাড়বে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এবং সেন্ট্রিপেটাল ওবেসিটিটা আরো বেশি দেখা গেছে, ট্রাইগ্লিসারাইড বেড়েছে। ফ্যাটি লিভার ডিজিজ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বডির সব জায়গাতে ফ্যাট বাড়ছে, তাহলে লিভারের হেপাটোসাইটে ফ্যাট জমা হবে, তাহলে ফ্যাটি লিভার হবে প্রথমে, দ্যাট ইজ নোন অ্যাজ, সেটা কি হবে? নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস করবে। যখনই নন প্রফেশনাল বা আনপ্রফেশনাল সেলের মধ্যে ফ্যাট জমা হতে শুরু করবে, তখনই সে ইনফ্লামেশন করবে, দিস উইল লিড টু স্টিয়াটোহেপাটাইটিস। সেটা বেশি দিন থাকলে ফাইব্রোসিস হবে, সেটা বেশি দিন থাকলে সিরোসিস হবে। এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে লোকে হেপাটাইটিস সি বা অ্যালকোহল রিলেটেড যতটা সিরোসিস হয়, তার থেকে এটা হু করে বাড়ছে ন্যাশ রিলেটেড বা এই ওবেসিটি রিলেটেড সিরোসিস। কার্ডিওভাস্কুলার ডিজিজ কি হবে? ডেফিনেটলি মায়োকার্ডিয়াল ইনফেকশনের রিস্ক বাড়বে, হার্ট ফেলিওরের রিস্ক বাড়বে। বডির ভলিউম বেড়ে যাচ্ছে, তাহলে হার্টের উপর এক্সট্রা চাপ পড়বে, সেই চাপটাকে ট্যাকল করার জন্য ডায়াস্টোলিক ডিসফাংশন হবে। দিস উইল লিড টু হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভ না রিডিউসড, প্রিজার্ভ ইজেকশন ফ্র্যাকশন। ডায়াস্টোলিক ডিসফাংশন মানে হলো প্রিজার্ভ ইজেকশন ফ্র্যাকশন। তার সাথে ওবেসিটি ইজ ইম্পর্টেন্টলি অ্যাসোসিয়েটেড উইথ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। হাইপারটেনশনের সঙ্গে অ্যাসোসিয়েশন থাকে, যেমন ওবেস পেশেন্ট ইউজুয়ালি হাইপারটেনসিভ হয়। রেসপিরেটরি কমপ্লিকেশনস তোমরা জানো সবাই, ওবেসিটিতে কি হয়? ওবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম বা তার একটা সাবসেট, সেটা হলো গিয়ে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। দুটো জিনিসই হতে পারে রেসপিরেটরি। আর একটা কি হয়? রেস্ট্রিকটিভ লাং ডিজিজ হতে পারে। এত বেশি মোটা হয়ে গেছে যে চেস্ট ওয়ালের ওপরে যদি বেশি মাসল থাকে বা বেশি ফ্যাট থাকে, তাহলে এক্সপ্যান্ড করতে পারবে না,
তাহলে লাংয়ের কমপ্লায়েন্স কমে যাবে, তাহলে একটা রেসপিরেটরি ডিসকমফোর্ট হতে পারে। এক্সারশনাল ডিসনিয়া নিয়ে প্রেজেন্ট করবে সেই সমস্ত পেশেন্টগুলো। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কমপ্লিকেশন সবথেকে বেশি কমন হয় কি, পেটে যখন বেশি বেশি ফ্যাট জমে যাচ্ছে পেটের প্রেসার বেড়ে যাবে, পেটের প্রেসার বেড়ে গেলে কি হবে, জিইআরডি হবে, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স হবে। দিস ইজ দ্য মোস্ট নোটোরিয়াস থিং এন্ড দিস উইল আলটিমেটলি লিড টু অ্যাডেনোকার্সিনোমা, গ্যাস্ট্রোএসোফেজিয়াল অ্যাডেনোকার্সিনোমা, তাই না? সেই কারণে ব্যারেটস এসোফেগাস, তারপরে এসোফেজিয়াল অ্যাডেনোকার্সিনোমা হবে। তাহলে ওবেসিটি ক্যান কজ, মোস্ট কমনলি কজ রিফ্লাক্স এসোফেজাইটিস। তারপরে কি হয়, গলস্টোন, যত বেশি ওবেস হবে তত বেশি নড়াচড়া কম করবে, তত বেশি সিডেন্টারি লাইফস্টাইল, এটা একটা ডুম হয়ে যাবে, সার্কেল অফ ডুম, এবং আলটিমেটলি এটা বেশি বেশি গলস্টোন ফর্ম করবে। সেই গলস্টোন ফর্ম করার জন্য কি হবে, প্যানক্রিয়াটাইটিস বা কোলাঞ্জাইটিস এই সমস্ত রিস্কগুলো বেড়ে যাবে। আচ্ছা, ক্যান্সারের রিস্ক বাড়াবে ওবেসিটি, ক্যান্সারের রিস্ক বাড়াবে। কি কি ক্যান্সার, মেনের ক্ষেত্রে কোলন ক্যান্সার মেইনলি, কোলোরেক্টাল ক্যান্সার, প্রস্টেট, কিডনি, প্যানক্রিয়াটিক ক্যান্সার, অ্যাডেনোকার্সিনোমা অফ দ্য এসোফেগাস অলরেডি আমরা বললাম। উইমেনের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ অর্গান, এন্ডোমেট্রিয়াম, এখানে দেখা গেছে যে অ্যাডিপোসাইটস গুলো অ্যারোমাটাইজেশন বেশি করে, তাহলে বেশি বেশি এস্ট্রোজেন তৈরি হবে, এর বেশি বেশি এস্ট্রোজেন ইটসেলফ ইজ আ রিস্ক ফ্যাক্টর ফর এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, তোমরা গাইনির ক্লাসে দেখেছো। তো সেক্ষেত্রে ওবেস পেশেন্টের ক্ষেত্রে ইনক্রিজ এস্ট্রোজেনের জন্য এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের চান্স অনেক বেড়ে যায়। তার সাথে গল ব্লাডার ক্যান্সার হতে পারে, ব্রেস্ট ক্যান্সারের চান্স সিগনিফিক্যান্টলি বাড়ে, সব থেকে ইম্পর্টেন্ট, ব্রেস্ট ক্যান্সারের চান্স সিগনিফিক্যান্টলি বাড়ে ইন ফিমেল, ইন পেশেন্টস উইথ ওবেসিটি। বোন জয়েন্টসে কি হবে, যত বেশি ওজন হবে তত বেশি হাঁটু, আমাদের পুরো ওয়েটটা আলটিমেটলি কোথায়, এই দুটো জয়েন্টের থ্রু দিয়ে মাটিকে টাচ করে, তাহলে সব থেকে বেশি, যত বেশি ওজন হবে তত বেশি হাঁটুর ক্ষয় হবে। দিস উইল লিড টু অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস ইজ আ ডিজিজ অফ এজ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়্যার অ্যান্ড টিয়ার। তো যত বেশি ওজন হবে তত বেশি ওয়্যার অ্যান্ড টিয়ার হবে, তত বেশি ডিজিজ হবে। দেখা গেছে গাউটেরও প্রবাবিলিটি বাড়ে, যত বেশি মোটা হয় তত বেশি গাউটের প্রবাবিলিটি বাড়ে। স্কিনে কি হবে, স্ট্রেচ মার্ক হবে, স্ট্রায়া হবে, অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা ফিচার, সেটাও আমরা দেখতে পারি। আর হাইড্রেডেনাইটিস সাপুরাটিভা, পাস ফর্মিং সফট টিস্যু ইনফেকশন স্কিনে হতে পারে। সিএনএসে কি হবে, ডিমেনশিয়া হতে পারে, ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন হতে পারে, অ্যান্ড সাইকিয়াট্রিক ডেফিনেটলি, এটা একটা কজ অফ মেন্টাল ডিস্ট্রেস। বাচ্চাদের ক্ষেত্রে প্রচুর চাপ থাকে, লোকজন আশপাশের যারা বন্ধু বান্ধব তারা রাগায় খাপায়, তো সেটা একটা ইম্পর্টেন্ট ডিস্ট্রেসের কারণ হয়ে দাঁড়ায়। তো এবং যেটা কিনা ভবিষ্যতে ডিপ্রেশন, অ্যাংজাইটি সেগুলোর প্রপেন্সিটিকে বাড়িয়ে দেয়। আর এখানে একটা ছবি দেওয়া হয়েছে যেখানে ডিফারেন্ট মোটামুটি নোটেবল কমপ্লিকেশনস গুলো আমি ডিপিক্ট করেছি। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস।